দেখে নেব সংবাদের শিরোনাম। সদ্য ভোটে জিতেছেন, এর মধ্যেই কেড়ে নেওয়া হবে কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট, দাবি ঘিরে তোলপাড়। আরেকটি যুদ্ধের পদধ্বনি, চীনের এই দেশের হামলার প্রস্তুতি শুরু, বিরোধীরাও কোমর কষেছে। তৃণমূল বিধায়কের দেয়ার টাকার খাম দেখেই চেঁচিয়ে উঠলেন তামান্নার মা। ইরান বলল জয় হিন্দ, খুশি ইসরায়েলেও। মধ্যপ্রাচ্যের সংকট, ভারতের পদক্ষেপ নিক্ষেপ করল বাজিমাত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 40,000 বাড়ি বিধ্বস্ত, এবার দিতে হবে ক্ষতিপূরণ। যোগী সরকারের চমক, রিঙ্কু এবার সরকারি অফিসার, বিয়ের আগেই পেলেন ভালো খবর। বোমা হামলায় শিশু মৃত্যু নিয়ে মুখ খোলায় বিধায়ককে ধমক, তৃণমূলে কি তাহলে সত্যি বলা বারণ, প্রশ্ন উঠছে। আগামী 2 মাসের মধ্যেই প্রবীণদের বাড়িতে চিঠি পাঠাবেন অভিষেক, কি লেখা থাকবে তাতে? হঠাৎই সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্য, বিজ্ঞপ্তি জারি নবান্নের, তবে সবাই পাবেন না। আমেরিকায় তোলপাড়, ইরান খেলল এক বড় চাল। বিধানসভা ভোটে বিজেপি কত আসন পাবে, বড় ভবিষ্যৎবাণী অভিষেকের। যুদ্ধবিরতি হতেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইরান, প্রকাশ্যে ধন্যবাদ জানালো। সামনে এলো বড় কারণ, রাজ্য কর্মীদের ডিএ নিয়ে বিরাট ধাক্কা, কমছে HR-এ, কমিশনের রিপোর্টে চাঞ্চল্য। বিধানসভা ভোটে বিজেপি কত আসন পাবে, বড় ভবিষ্যৎবাণী করলেন অভিষেক। 4 বছর ধরে তিনি রাজ্য বিধানসভা ভোটের ফলাফল নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। গত বছর লোকসভা ভোটের ফলাফল নিয়েও তার ভবিষ্যৎবাণী অব্যর্থ প্রমাণ হয়েছিল। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার 25শে জুন আগামী বছর বাংলা বিধানসভা ভোটে বিজেপি কত আসন পাবে তা নিয়ে ফের ভবিষ্যৎবাণী করেছেন। ডায়মন্ড হারবারে নিজের সংসদীয় কেন্দ্রে এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ্ম শিবিরকে খানিকটা কটাক্ষ করেই বলেন, 26-এর ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলেছে। গতবারে ওরা 77টা আসন পেয়েছিল, এবারে ওরা 50-এর নিচে আটকে যাবে। আজকের সভা থেকে আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম। আমি সচরাচর কোনো বিষয়ে ভবিষ্যৎবাণী করি না, আর করলেও ঈশ্বরের কৃপায় আমার ভবিষ্যৎবাণী অল্প হলেও মিলে যায়। স্বভাবতই অভিষেক ব্যানার্জির এই ভবিষ্যৎবাণী নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কোথা থেকে তিনি এমন আত্মবিশ্বাস পেলেন, তাও এতদিনের সভায় খোলসা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কথায়, আত্মবিশ্বাসের সঙ্গে এই ভবিষ্যৎবাণী করছি, কারণ মানুষের প্রতি, দলের কর্মীদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, আস্থা আছে। বছরভর যদি মানুষের পাশে কেউ থাকে তাহলে তারা তৃণমূলের কর্মীরাই। আগামী বছর বাংলার ক্ষমতা দখলের আশা পাবে বলে গত কয়েক মাস ধরেই হুঙ্কার দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বিজেপি নেতার এই স্বপ্ন গতবারের মতো এবারও অধরা থেকে যাবে বলে দাবি অভিষেকের। অন্যান্য রাজ্যের মতো এখানেও বিধানসভা ভোটের আগে বিজেপি অপারেশন সিন্দুর নামে MLA কেনাবেচা করতে চায়, তবে এটা বাংলা, এখানে বিজেপির ওই অপচেষ্টা সফল হবে না। রাজ্যের বিরোধী দলনেতা তথা দল বদলু শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক। বিরোধী দলনেতাকে আক্রমণ করে খানিকটা ব্যঙ্গাত্মক কণ্ঠে বলেন, আপনি যেভাবে ক্রমাগত আমার নেত্রীকে কুকথা বলেন তাতে বলতে বাধ্য হচ্ছি তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, জেঠু থেকে দাদু হয়ে যাবে। তৃণমূলকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছরেও সরাতে পারবে না। দম থাকলে আমার চ্যালেঞ্জ ভেঙে দেখাও। সদ্য ভোটে জিতেছেন, এর মধ্যেই কেড়ে নেওয়া হবে কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট, দাবি ঘিরে তোলপাড়। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল। বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে টেক্কা দিয়ে জয়ের মুখ দেখেছেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। তার জয়ের দিনই কালীগঞ্জের তামান্না খাতুন নামের এক ছোট্ট নাবালিকার মৃত্যু হয়। তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতেই ওই নাবালিকার প্রাণ গিয়েছে বলে অভিযোগ। এই আবহে জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নেওয়া হবে বলে দাবি উঠল। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ওই দাবি জানিয়েছেন। কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নেওয়ার দাবি। সোমবার বোমার আঘাতে প্রাণ হারায় ছোট্ট তামান্না। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছেন শুভঙ্কর। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, নির্বাচন কমিশন জয়ী তৃণমূল প্রার্থীর শংসাপত্র বাতিল করুক, নতুনভাবে এই আইন বানাক। উল্লেখ্য, 26-এর বিধানসভা নির্বাচনের আগে কালীগঞ্জ উপনির্বাচন রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ ছিল। তৃণমূল, বিজেপি ও বাম কংগ্রেস জোটের ত্রিমুখী লড়াইয়ে বেশ হাসি হাসেন আলিফা।
তবে তার জয়ের কয়েক ঘন্টার মধ্যেই বোমার আঘাতে ছোট্ট তামান্নার মৃত্যু হয়। তৃণমূলের বিজয় মিছিল থেকেই বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 40,000 বাড়ি বিধ্বস্ত, এবার দিতে হবে ক্ষতিপূরণ। ইসরায়েল ইরানের হামলায় 30,000-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের উপর ইরানের হামলায় পরিণতি এখন সামনে আসতে শুরু করেছে। 13 জুন থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েলের মধ্যে এই সংঘাত ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে খবর, এই যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণের প্রায় 39,000 আবেদন জমা পড়েছে, যার মধ্যে বেশিরভাগই বাড়িঘর ক্ষতির সঙ্গে সম্পর্কিত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েলি ট্যাঙ্ক কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বিভাগ মোট 38,700টি আবেদন পেয়েছে। এর মধ্যে 30,809টি আবেদন বাড়িঘরের ক্ষতির সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এতজন মানুষ তাদের বাড়ি বা অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলা বা তার প্রভাবে ক্ষতির কথা জানিয়েছেন। এছাড়া 3,713টি আবেদন গাড়ির জন্য এবং 4,085টি আবেদন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য লেখা হয়েছে। অনুমান করা হচ্ছে যে আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেগুলোর জন্য এখনও কোনো আবেদন জমা পড়েনি। এর থেকে স্পষ্ট যে আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। ক্ষতিপূরণের সম্ভাব্য পরিমাণ। ক্ষতিপূরণের পরিমাণ কত হবে তা নিয়ে এখনও কোনো নির্দিষ্ট অনুমান নেই, কারণ ইসরায়েলি সরকার এই ক্ষতির মোট ব্যয় সম্পর্কে কোনো সরকারি বিবৃতি দেয়নি। তবে আবেদনের সংখ্যা বৃদ্ধি থেকে এটা স্পষ্ট যে এই যুদ্ধের অর্থনৈতিক বোঝা ইসরায়েলের উপর মারাত্মকভাবে পড়তে চলেছে। মোসাদের 5 গুপ্তচরকে প্রতিদিন ফাঁসি দিচ্ছেন ইরান। 1 বছরে 975 জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। দেখুন রিপোর্ট। যুদ্ধবিরতির পরও রয়ে গেছে ধ্বংসের চিহ্ন। 13 জুন থেকে শুরু হওয়া এই সংঘাত আরও তীব্র হয় যখন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল দাবি করেছিল যে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছে পৌঁছে গেছে, যা তেহরান প্রত্যাখ্যান করেছিল। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়, যার পর আমেরিকাও যুদ্ধে জড়িয়ে পড়ে। রবিবার আমেরিকা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা চালায়। 12 দিন ধরে চলা এই যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। যদিও যুদ্ধ এখন থেমে গেছে, কিন্তু ধ্বংসযজ্ঞের চিহ্ন এখনও বাকি আছে। পাকিস্তান থেকে যুদ্ধের পর কি ভারত সরকারেরও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া উচিত? কমেন্টে জানান। রাজ্য কর্মীদের ডিএ নিয়ে বিরাট ধাক্কা, কমছে HRA কমিশনের রিপোর্টে চাঞ্চল্য। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল 6ষ্ঠ বেতন কমিশন রিপোর্ট। ইনফিনিটি ফোরামের নেতা দেবপ্রসাদ হালদার আরটিআই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই রিপোর্ট রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে বাধ্য হন। বিচারপতি অমৃতা সিনহার অন্তর্বর্তী আদেশে বলা হয়েছিল সরকার স্বচ্ছতার খাতিরে রিপোর্ট প্রকাশ করুক। সেই মোতাবেক গতকাল সরকারি ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করা হয় হাজার হাজার পাতার এই গুরুত্বপূর্ণ রিপোর্ট। ডিএ নিয়ে বড় ধাক্কা, কেন্দ্রীয় হারে আর নয়। 6ষ্ঠ বেতন কমিশনের সবচেয়ে আলোচিত সুপারিশ হল মহার্ঘ ভাতা সংক্রান্ত অংশ। কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার তার আর্থিক ক্ষমতা অনুযায়ী মহার্ঘ ভাতা দেবে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল AICPI অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসরণ করতে রাজ্য সরকার বাধ্য নয় বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর ফলে যারা কেন্দ্রের সমতুল্য হারে ডিএ দাবি নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন তাদের পক্ষ থেকে রিপোর্টে একটি বড় ধাক্কা। কর্মীদের প্রতিক্রিয়া মিশ্র, আইনি লড়াই জারি। রিপোর্ট প্রকাশ হতেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন রিপোর্ট প্রকাশ হওয়ায় স্বচ্ছতা এসেছে, তবে মহার্ঘ ভাতা সংক্রান্ত সুপারিশ কর্মীদের হতাশ করেছে। বিশেষজ্ঞদের মতে এখন এই রিপোর্ট আদালতের নথি হিসেবে বিবেচিত হবে, তাই মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় ভবিষ্যৎ নির্ধারণে এই রিপোর্ট বড় ভূমিকা নেবে। আরেকটি যুদ্ধের পদধ্বনি, চীনের এই দেশে হামলার প্রস্তুতি শুরু, বিরোধীরাও কোমর কষেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর বিশ্ব এখন আরেকটি যুদ্ধের সাক্ষী হতে পারে। এই সম্ভাব্য সামরিক সংঘাত হতে পারে চীন ও তাইওয়ানের। রিপোর্ট অনুযায়ী ইউক্রেন ইসরায়েলের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবং চীনের সামরিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে তাইওয়ান সরকার নতুন বিমান হামলার সতর্কতা এবং এয়ার রেড গাইডেন্স জারি ঘোষণা করেছেন। আসলে চীনের সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে তাইওয়ান সরকার আগামী সপ্তাহে নতুন এয়ার রেড গাইডলাইন্স জারি করবে। এই পরিকল্পনার আওতায় সংকটের সময় সাধারণ নাগরিকরা নিজেদের সুরক্ষার জন্য আগে থেকেই প্রস্তুত থাকবেন।
এছাড়াও জুলাই মাসের তাইওয়ান বার্ষিক হানকুয়াং সামরিক মহড়ার সময় পুরো দ্বীপে বেসামরিক প্রতিরক্ষা মহড়াও অনুষ্ঠিত হবে। হঠাৎই সরকারি কর্মচারীদের সুখবর দিল রাজ্য। বিজ্ঞপ্তি জারি নবান্নের, তবে সবাই পাবেন না। বকেয়া ডিএ নিয়ে টানাপোড়েন চলছে। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনের মতোই হাতে মাত্র 2 দিন সময় রয়েছে। তার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হবে মমতা সরকারকে। কবে মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার, সেই অপেক্ষাতেই এখন রাজ্য সরকারি কর্মীরা। তবে এর মধ্যেই সরকারি কর্মীদের জন্য এলো অন্য সুখবর। রাজ্যে হলো নয়া ছুটির ঘোষণা, গভর্নমেন্ট হলিডে। সরকারি কর্মীদের হাফ ছুটির ঘোষণা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী 1 জুলাই। ওই দিনটি চিকিৎসক দিবস। 1 জুলাই চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের হাফ ছুটি অর্থাৎ অর্ধ দিবস ছুটির ঘোষণা করছে নবান্ন। যদিও এই ছুটি সকলে পাবেন না। 2 দপ্তরের কর্মীরা এই ছুটি পাবেন না। কারা ছুটির আওতায় আসবেন না, জেনে নিন। 1 জুলাই দুপুর পর্যন্ত সরকারি অফিস দপ্তর খোলা থাকবে। দুটোই রাজ্য সরকারি অফিস বন্ধ হয়ে যাবে। তবে নবান্নর তরফে জানানো হয়েছে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউর অফিস খোলা থাকবে। শুধুমাত্র এই 2 দপ্তরই খোলা থাকবে। প্রসঙ্গত, কেবল সরকারি ছুটিই নয়, প্রতি বছরই এ রাজ্যের বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা দিবস ও সচেতনতা শিবির সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়। বিধানসভাতেও তার জন্মদিন পালিত হয়। এরই সঙ্গে রাজ্য সরকার বিশেষ অর্ধদিনের ছুটি ঘোষণা করল।